গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ইতিহাস থেকে দ্বিতীয় ক্লাস, এবং এর আগে একটি দেখবে আমি ডেসক্রিপটিভ ক্লাস নিয়েছি। ডেসক্রিপটিভ মানে এটাই ডিটেলস উইথ এমসিকিউ। ইতিহাসের টপিক ভিত্তিক ক্লাস কিন্তু শুরু করেছি আবারও, এবং এইগুলো তোমাদের যে কোনো পরীক্ষা বলো সব পরীক্ষায় কাজে লাগবে। ওকে, যেহেতু সাবজেক্ট ভিত্তিক ক্লাস, ইতিহাস ছাড়া তুমি কম্পিটিটিভ এক্সাম ভাবতে পারবে না। যেমন ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, জিকের মধ্যে ইতিহাস তোমাকে পড়তেই হবে। এবং ইতিহাস এটা আমাদের ভারতের যে ইতিহাস আছে তিনটে ভাগে ভাগ আছে: প্রাচীন ভারত, মধ্যযুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাই তো। তো আমরা গত ক্লাসে প্রাচীন যুগ আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা হর্ষঙ্ক বংশ এবং তার আগে ষোড়শ মহাজনপদ আলোচনা করেছি। আজকে ঠিক তারপর থেকে আলোচনা শুরু হবে। প্রত্যেকে খুব কেয়ারফুলি ক্লাসটি দেখবে, পুরোটা দেখতে হবে। আমাদের যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাসের রুটিনটা তোমরা যদি দেখো, সকাল 7টা থেকে একদম ভোরবেলা থেকে ক্লাস আমাদের শুরু হয়ে যায়। দেখো, পড়াশোনা করছো যখন যে সময়টা করবে খুব গুরুত্ব সহকারে করো, এবং ম্যাক্সিমাম সময়টা তুমি চেষ্টা করো এর মধ্যে থাকার, তবে কিন্তু তোমার অল্প সময়ে তুমি প্রস্তুতিটা কমপ্লিট করতে পারবে। ওকে, আমাদের ক্লাস রুটিন এগুলো আছে, এগুলো সব কিন্তু ফ্রি ক্লাস, এগুলো কোনোটাই কোনো চার্জ নেই। ইউটিউব ক্লাস, ফ্রি ক্লাস। এবং আমাদের যে সমস্ত পেড ব্যাচ করানো হয় TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপে পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। প্লে স্টোর থেকে অ্যাপ তুমি ডাউনলোড করতে পারবে। পেড কোর্স অপশনে গেলে তুমি কিন্তু ব্যাচগুলো, আমাদের যে ব্যাচগুলো চলছে দেখতে পাবে। বর্তমানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যে কোনো পরীক্ষার্থীর জন্য এই ব্যাচ আছে। এবার কেউ যদি সিলেক্ট করতে পারো যে আমি পরীক্ষা দেবো এসএসসি জিডি, তো তার জন্য ব্যাচ রয়েছে। কেউ যদি বলো আমি না রাজ্যের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবো, তার জন্য ব্যাচ আছে। কেউ যদি বলো আপার প্রাইমারি, কেউ যদি বলে এনটিপিসি গ্রুপ ডি দেবো, আলাদা আলাদা ব্যাচ আছে। আমাদের WBKP নতুন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ 26-এর অলরেডি কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে। ব্যাচে ভর্তি হতে পারো। WBKPর জন্য দুর্দান্ত ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ। তো চলো আমরা আজকে আলোচনা করব শিশুনাগ এবং নন্দবংশ থেকে। গত ক্লাস ইতিহাস যারা দেখেছো, আমার এর আগের ক্লাস, সেখানে আমি ষোড়শ মহাজনপদ এবং হর্ষঙ্ক বংশ আলোচনা করেছি। আজকে শিশুনাগ এবং নন্দবংশ থেকে আমরা আলোচনা করব। একটা নোট তোমরা পাবে এবং এমসিকিউ পাবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা শুরু করব। এটা ছিল তোমাদের হোমওয়ার্ক আগের ক্লাসে, যে হর্ষঙ্ক বংশের পর কোন বংশ ক্ষমতা আসে? কোথায়? মগধে। মগধকে কেন্দ্র করে আমরা দেখব যে বিভিন্ন রাজ্য, সাম্রাজ্য গড়ে উঠেছে। হর্ষঙ্ক প্রথম, তারপর আসবে কি বংশ? শিশুনাগ বংশ। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। তো শিশুনাগ বংশের সময়কাল যদি আমরা একটু দেখে নিই, শিশুনাগ 430 খ্রিস্টপূর্বাব্দ থেকে 364 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বংশ মগধে রাজত্ব করে। শিশুনাগ বংশের যে রাজাদের লিস্ট আমরা যদি দেখি, এই বংশের আগে আমরা জেনে নেব প্রতিষ্ঠাতাকে। প্রত্যেকে একটু বলবে যে প্রতিষ্ঠাতাকে এই বংশের। পরবর্তী পয়েন্টে বলবে যে এই শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? পরবর্তী পয়েন্ট, এই বংশের শেষ রাজা কে ছিল? প্রত্যেকে আনসার করো। তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ নিজেই, এবং তার নামেই আমরা এই বংশটাকে পাচ্ছি, শিশুনাগ বংশ। শিশুনাগ। শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজা শিশুনাগকেই বলা হয়। শিশুনাগকেই বলা হয় এই বংশের শ্রেষ্ঠ রাজা। পরবর্তী পয়েন্ট হচ্ছে শেষ রাজা কে ছিল? শেষ রাজা হচ্ছে শিশুনাগের পুত্র কালাশোক। কালাশোক এই বংশের শেষ রাজা। ভালো করে খেয়াল করো বিষয়গুলো। তাহলে প্রথমে আমরা এই ইনফরমেশনটা জেনে নিলাম যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়, এবং শেষ রাজা কে ছিলেন। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী পয়েন্টে আসবো যে শিশুনাগ। আমরা গত ক্লাসে এই ইনফরমেশনটা ছিল, দেখবে নাগ দশককে নিহত করে তার সভাসদ বা আমত্ত শিশুনাগ মগধের সিংহাসন দখল করলে হর্ষাঙ্গ বংশের পতন হচ্ছে। কাকে হত্যা করছে?
নাগ দশককে হত্যা করছে হর্ষঙ্গ বংশের শেষ রাজা। তাহলে নাগ দশককে হত্যা করে শিশুনাগ ক্ষমতায় আসছে কোথায়? মগধে। তাহলে মগধের নতুন বংশ হলো শিশুনাগ বংশ, যার প্রতিষ্ঠাতা শিশুনাগ। তো 430 খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ ভাগে শিশুনাগ মগধের সিংহাসনে আরোহণ করছে। চলো, তো মগধের সিংহাসনে আরোহণের পূর্বে তিনি ছিল চম্পার শাসক, কারণ তার সভাসদ ছিল। শিশুনাগ মগধের রাজধানী পাটলিপুত্র থেকে সাময়িকভাবে রাজগৃহে প্রথম রাজধানী স্থানান্তরিত করেছিলেন এবং পরবর্তীতে বৈশালীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। পরে স্থায়ীভাবে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? শিশুনাগ। কারণ কি ছিল? কারণ বৈশালী ছিল তার পিতৃভূমি, তার জন্মস্থান ছিল বৈশালী, ওখানে রাজধানীটা শিফট করে নিয়ে যাচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে যাচ্ছেন কে? শিশুনাগ। শিশুনাগের যে প্রধান কৃতি এটা হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত অবন্তী রাজ্য অধিকার। এই অবন্তী রাজ্য জয় তার ছিল প্রধান কৃতিত্ব। তাহলে এই ছোট্ট ইনফরমেশন আমরা শিশুনাগ থেকে মনে রাখবো। পরবর্তী পয়েন্ট হচ্ছে কালাশোক। কালাশোক বা কাকবর্ণিন বা কাকবর্ণও তাকে বলা হয়েছে। বিভিন্ন ইতিহাসে উপাদান যেগুলো আমরা সোর্স যেগুলো পেয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেখা হচ্ছে। এই তিনটে একই ব্যক্তি। বর্তমানে কি হয়? বর্তমান নিজেদের নামই বিভিন্ন দেয়, ভোটার কার্ডে একটা, আধার কার্ডে একটা, হ্যাঁ, বার্থ সার্টিফিকেটে একটা আছে, মাধ্যমিকের অ্যাডমিটে একটা আছে। তো তিনটে অমুক মন্ডল অমুক বিশ্বাস একই ব্যক্তি এফিডেভিট করা হয়। এফিডেভিট কোর্টে গিয়ে একই ব্যক্তি কোনো কাজে, ধরো ব্যাংকে একটা কাগজপত্র জমা দেবে, টাকা তুলতে পারছে না, ব্যাংক আটকে দিয়েছে, মিলছে না, যাই হোক। তো এরকম ইতিহাসে আমরাও পেয়েছি। শিশুনাগের পর বসেন তার পুত্র কালাশোক বা কাকবর্ণ বা কাকবর্ণিন, একই ব্যক্তি। ওকে, পুরাণে একই কাকবর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দিব্যংশ মহাবংশ বৌদ্ধ গ্রন্থ, এখানে কালাশোক বলা হয়েছে। চলো, তো ইনি মগধের রাজধানী বৈশালী থেকে পুনরায় স্থায়ীভাবে পাটলিপুত্রে কিন্তু শিফট করছেন। কালাশোকের সময় একটা উল্লেখযোগ্য ঘটনা কি হয়? এই সময় কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়, দ্বিতীয় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা দ্বিতীয় বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়। মগধের রাজধানী বৈশালী থেকে পুনরায় স্থায়ীভাবে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছেন। কালাশোকের আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল। এটা কত সময়, কোন সালে? এটা যদি আমরা দেখি আনুমানিক 383 খ্রিস্টপূর্বাব্দে। এটা কোথায় হয়? বৈশালীতে হয়। কিন্তু দেখো, রাজধানী তিনি আবার তার পিতা শিশুনাগ পাটলিপুত্র থেকে বৈশালী নিয়ে গেছিলেন, তিনি আবার বৈশালী থেকে পাটলিপুত্রে নিয়ে আসছেন। কিন্তু বৌদ্ধ সম্রাটটা হয়েছিল বৈশালীতে। প্রথমটা হয় রাজগৃহে, পরেরটা হচ্ছে বৈশালীতে। প্রায় 100 বছরের ডিফারেন্স। তুমি যদি দেখো অজাতশত্রুর সময় 483 বিসি আর এটা 383 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার? প্রত্যেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাণভট্টের হর্ষচরিত গ্রিক লেখক তোমার কুইন্টাস কার্টিয়াসের রচনা থেকে জানা যায় যে একজন জনৈক শূদ্র কালাশোকের রানীর প্রেমিক ছিলেন। আগুনটা তো এখানেই লাগবে। কালাশোকের প্রেমিক ছিল একজন জনৈক শূদ্র। তুমি অনুমান করতে পারবে কে ছিল? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ এবার কি করবে? এই কালাশোককে হত্যা করবে, দিয়ে নন্দ বংশের সূচনা হবে ইতিহাসে। সেই ইতিহাস আজকে আমরা বলবো না, আমরা বলবো পরের ক্লাসে। ঠিক আছে? প্রত্যেকে যারা ক্লাসে আছো, তাহলে এই আমরা যদি দেখি শিশুনাগ বংশের দুজন রাজার নাম পাচ্ছি, একজন হচ্ছে শিশুনাগ এবং তার পুত্র কালাশোক। তাহলে এই দুটো রাজা সম্পর্কে ছোট্ট ইনফরমেশন তোমাদের আছে, যেগুলো কাজে লাগবে। তো এই জায়গা থেকে আমরা কি এমসিকিউ পাচ্ছি? আচ্ছা, নন্দ বংশ আজকে আলোচনা হবে? হ্যাঁ, নিশ্চয়ই আজকেই হবে। নন্দ বংশ থেকে আমরা আলোচনা করব, চিন্তার কিছু নেই, আজকেই ফয়সালা হয়ে যাবে কি হবে। তারপর শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা, তাহলে উত্তর কি হবে? শিশুনাগ হবে। শিশুনাগ হবে। শিশুনাগ বংশ কোন বংশের পর ক্ষমতায় আসে? এটা কি উত্তর আসবে? দেখো, এই জায়গা থেকে আমরা 10টা কোশ্চেন রেখেছি। কোশ্চেন যেগুলো বিভিন্ন ভাবে আসতে পারে সেইগুলো। ক্ষমতায় আসে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ
হর্ষাঙ্ক বংশের পর শিশুনাগ ক্ষমতায় আসছে। শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, এখানে আমি এটা প্রথম বলে দিচ্ছি। হয়তো কনফিউজড হয়ে যেতে হবে আমাদের। শিশুনাগ বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী, উজ্জয়িনী। তাহলে প্রথমে তোমার আমরা দেখব বৈশালী ছিল। বৈশালী ছিল তোমার শিশুনাগ বংশের, শিশুনাগের সময় রাজধানী। পরে আবার চেঞ্জ হবে, পরে হয়ে যাবে পাটলিপুত্র। পাটলিপুত্র এটা কার সময়? এটা হচ্ছে কালাশকের সময়। দ্বিতীয় বৌদ্ধ মহাসংহতি অনুষ্ঠিত হয় কার আমলে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে কালাশক, অপশন বি। এবং এই সম্মেলনের সভাপতি কে ছিল? সভাপতি ছিল, এটা কিন্তু সাবাকামি বলা হয়, ওখানে একটা লেখা আছে উনি হচ্ছে সাবাকামি। এটা তোমরা, এটাই হচ্ছে সাবাকামি। হ্যাঁ, সাবাকামি, এটা আমি ওখানে লিখে দিচ্ছি কোশ্চেনে। আচ্ছা, স্থানটা কোথায় ছিল? স্থানটা ছিল বৈশালীতে, এটা আমরা মনে রাখবো, পরীক্ষা আসে। তাহলে কালাশক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৈশালী সময়কাল যেটা আমরা পাচ্ছি অ্যাপ্রক্স 383 বিসি খ্রিস্টপূর্বাব্দে, এইগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ মহাসংহতি কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে যেটা আমরা আলোচনা অলরেডি করলাম সেই কোশ্চেনটা এখানে আছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে বৈশালী, অপশন সি রাইট অ্যান্সার হবে। প্রথমটা কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয় কার সময়? অজাতশত্রুর সময় রাজগৃহ। পরেরটা হচ্ছে বৈশালী, সেকেন্ড। থার্ড কোথায় হয়? থার্ড হবে পাটলিপুত্র, এটা অশোকের সময়, সেই পর্যন্ত আমরা এখন আসিনি। এবং চতুর্থ হয়েছিল কাশ্মীর, মতান্তরে জলন্ধর কনিষ্কের সময়। কালাশক কোন বংশের শাসক ছিল? হঠাৎ করে যদি এরকম প্রশ্ন আসে, অনেক সময় কি হয়, ইতিহাসে তো এরকম পরপর থাকবে না কোশ্চেন সব। আমরা এখন পড়াচ্ছি যদিও শিশুনাগ বংশ, হঠাৎ প্রশ্ন আসলে অনেক সময় কনফিউজ হতে পারি আমরা। তাহলে সব রকম মোডে কোশ্চেনগুলো করানো থাকলো। শিশুনাগ বংশের রাজা কালাশক। শিশুনাগ বংশের প্রধান কৃতিত্ব কি ছিল? শিশুনাগ বংশের প্রধান কৃতিত্ব কি ছিল বলো? প্রত্যেকে যারা কানেক্ট আছো, সঠিক উত্তর কি হবে? শিশুনাগ বংশের প্রধান কৃতিত্ব আমরা বলতে পারি কি? অবন্তী জয়, গ্রিক আক্রমণ প্রতিরোধ, মুদ্রা পরিবর্তন, সামুদ্রিক বাণিজ্য। অপশন এ করব, অবন্তী জয় করেছিল শিশুনাগ। শিশুনাগ বংশের শাসনকাল কোন শতকে? আচ্ছা, এই শতকটা তোমাদের বুঝতে হবে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ, খ্রিস্টপূর্ব পঞ্চম, খ্রিস্টপূর্ব চতুর্থ, খ্রিস্টপূর্ব প্রথম। এই খ্রিস্টপূর্ব, খ্রিস্টর পরে, এই দুটো সেন্স আগে বুঝতে হবে। দেখো 0, আমরা যদি সেই সংখ্যা রেখা দেখি, এইভাবে সংখ্যা রেখা যদি আমরা একটু দেখি, আমরা এখানে দিলাম 0। 0টা হচ্ছে খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্ম। আমরা খ্রিস্টাব্দ সেন্সটা যদি দেখি, যিশু খ্রিস্টের জন্মটা হচ্ছে 0। এখন 2026 খ্রিস্টাব্দ, তাই তো? এখন 2026 খ্রিস্টাব্দ। এবার এখানে তুমি যাও, এখানে যদি 2000 লিখি আমি, এখানে কি লিখব? 2000 বিসি লিখব। আর এখানে লিখব এডি, অ্যান্নো ডমিনি, বিসি বিফোর খ্রিস্ট। তো এটা কিভাবে আসছে? 2000 থেকে তুমি এখানে এখন কি হচ্ছে? বাড়ছে। 2025 এর পর 26, 26-এর পর 27। তো আমরা এটা সংখ্যা রেখা একই সিস্টেম, এটা কিন্তু কমতে কমতে আসবে, যেহেতু খ্রিস্টপূর্ব
খ্রিস্ট পরবর্তী, এইভাবে আমরা সময়কালটাকে কাউন্ট করছি। ভালো করে এটা দেখো, এখন যে শতাব্দী চলছে আমরা বলছি একাবিংশ শতাব্দী। যদি বলি এই বিষয়টা আমি বলে দিচ্ছি, একাবিংশ শতাব্দী মানে কি। আচ্ছা এখানে বলি একাবিংশ শতাব্দী, এই বিষয়টা একটু বুঝে নাও। একাবিংশ শতাব্দী বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে 2000 থেকে 2100 পর্যন্ত একাবিংশ শতাব্দী। যদি বলো বিংশ শতাব্দী, আমি উপরে লিখছি বিংশ শতাব্দী, এটা বোঝাচ্ছে 1900 থেকে 2000। ঠিক আছে, 1900 থেকে 2000। অষ্টাদশ শতাব্দী 1800 থেকে 1900। তাহলে একাবিংশ মানে 2000 থেকে 2100। কিন্তু যদি খ্রিস্টের পূর্বে যাও কিভাবে আসছে দেখো, তাহলে 2000 থেকে এখানে তুমি ধরো 1000 বিসি আসলো, 1000 বিসি থেকে এখানে 600 বিসি, এইভাবে কিন্তু কমছে দিয়ে জিরোতে আসবে। এখানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে কি বলতো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে এটা কি হবে? এটা হবে 600 বিসি থেকে 500 বিসি। এটা কিন্তু মাইনাসে হবে। ষষ্ঠ যদি এখন যদি ষষ্ঠ শতাব্দী বলি 600 থেকে 700, আর খ্রিস্টপূর্ব বললে 600 থেকে 500। খ্রিস্টপূর্ব পঞ্চম মানে 500 বিসি থেকে 400 বিসি। এই সময়কালটা একটু বোঝাটা আমাদের জরুরি। বিসি বিফোর খ্রিস্ট, খ্রিস্টের পূর্বে। আচ্ছা চতুর্থ মানে 400 থেকে আমরা আসবো কত? 300 বিসি। খ্রিস্টীয় প্রথম, এটা মানে খ্রিস্টীয় প্রথম মানে খ্রিস্টের পরে। খ্রিস্টীয় প্রথম মানে 0 থেকে 100, 0 থেকে 100। এটা খ্রিস্টপূর্ব কিন্তু লেখা নাই, 0 থেকে 100। খ্রিস্টপূর্ব প্রথম বললে 100 থেকে 0 এটা আসতো। এটা বিসি হবে না, সরি, এটা এডি হবে, এটা এডি হবে। আচ্ছা এই হচ্ছে হিসাব। তাহলে আমরা শিশুনাগ বংশের কথা যদি বলি, শিশুনাগ বংশের শুরু কত? 430। 430টা কার মধ্যে পড়ছে? 500 থেকে 400 এর মধ্যে পড়ছে। তাহলে এটা আমরা পঞ্চম শতক বলবো, খ্রিস্টপূর্ব পঞ্চম শতক। ব্যাপারটা বোঝাতে পেরেছি? খ্রিস্টপূর্ব বলে মাইনাসে আসবে, যীশু খ্রিস্টের পরবর্তী। হ্যাঁ এখন একটা 100 প্লাস। ঠিক আছে, একাবিংশ মানে 2000 থেকে 2100 সাল। ঊনবিংশ মানে 1800 থেকে 1900। অষ্টাদশ মানে 1700 থেকে 1800, এটা শতাব্দীতে। ঊনবিংশ মানে 19 থেকে 2000। এই ভুল বলছি, ঊনবিংশ মানে 1800 থেকে 1900। বিংশ শতাব্দী মানে 1900 থেকে 2000। শিশুনাগ বংশের পতনের কারণ কি? শিশুনাগ বংশের পতনের কারণ কি? উত্তর কি হবে? বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবলে তুমি ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে সালটা কিভাবে ধরা হচ্ছে। একটা তো সাল ধরতে হবে, নয়তো হিসাব করা যাবে না। শিশুনাগ বংশের পতনের কারণ হচ্ছে নন্দদের উত্থান। কারণ এখানে রাজরাজের ইতিহাস হচ্ছে একজন একজনকে মারছে দিয়ে নতুন করে সাম্রাজ্য গড়ে তুলছে, এইটাই তো ইতিহাস আমরা পাচ্ছি। শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কালাশক। তিনি ছিল শেষ রাজা শিশুনাগ বংশের। আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBKP ফাউন্ডেশন, SSC GD, NTPC, WBCC গ্রুপসে আপার প্রাইমারি ব্যাচ, এছাড়াও আমাদের NMGNM ব্যাচ আসতে চলেছে। খেয়াল রাখবে, যদি পরীক্ষার্থী হও NMGNM এর কাজে লাগবে। আচ্ছা এবার আমরা আসবো নন্দবংশ। নন্দবংশের ইতিহাস খুব সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে নন্দবংশ এটা 364 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস। তাহলে প্রথমে আমরা জেনে নেব নন্দবংশের প্রতিষ্ঠাতাকে। আমরা জানবো যে এই বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়, শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়, এবং এই বংশের শেষ রাজাকে, শেষ রাজাকে। উত্তর কি হবে? প্রথম প্রশ্ন উত্তর দাও। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। এখানে আমরা করব মহাপদ্মনন্দ।
নন্দ। শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? ধননন্দকে। এবং শেষ রাজা হচ্ছে ধননন্দ। এখানে শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা ধননন্দ। মহাপদ্ম নন্দ তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা। আমরা একটু আগে দেখলাম যে একটা পয়েন্ট, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্ম নন্দ, এবং আগের পয়েন্ট দেখলাম যে কালাশোকের স্ত্রীর প্রেমিক ছিল কে? মহাপদ্ম নন্দ। এখন সে ছিল জাতিতে শূদ্র, নাপিত। এখন ইনফরমেশনটা এটা যেটা ইতিহাসে পাওয়া যাচ্ছে, ভ্যারাইটি ইনফরমেশন আমরা পাচ্ছি। সেখানে কোন ঐতিহাসিক বলছে যে কালাশোকের পত্নী এবং মহাপদ্ম নন্দ ষড়যন্ত্র করে কালাশোককে হত্যা করে, দিয়ে সাম্রাজ্য দখল করে। আবার অনেকে বলেছে উত্তরাধিকার সূত্রে মহাপদ্ম নন্দ কালাশোকের বংশধর ছিল, কিন্তু তাকে মর্যাদা দিচ্ছিল না, সেই রাগে কিন্তু তাকে হত্যা করে। যাই হোক, যে কোনো একটা ইনফরমেশন আছে। তো আমরা এটা পাচ্ছি যে কালাশোককে হত্যা করছে মহাপদ্ম নন্দ, যে কারণেই হোক। তো মহাপদ্ম নন্দ জাতিতে ছিল শূদ্র। তো মহাপদ্ম নন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, এবং তাকে কোথাও মহাপদ্ম নন্দ বা মহাপদ্মপতিও বলা হয়েছে। তো যদিও বৌদ্ধ গ্রন্থ মহাবোধি বংশতে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে উগ্রসেন নামটি পাওয়া গেছে। উগ্রসেন, ঐতিহাসিকরা বলেছে উগ্রসেন মানে কিন্তু মহাপদ্ম নন্দকে বোঝানো হচ্ছে, এটা একটা তার উপাধি বলা হয়েছে। তো মহাপদ্ম নন্দ তিনি ছিল জাতিতে শূদ্র। শূদ্রদের উপর সাধারণত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা অত্যাচার করত। এবার তাদের কিন্তু রাগ ছিল, এবং সেই সময় সমসাময়িক যে রাজাগুলো ছিল সবাই ক্ষত্রিয় বংশের, ক্ষত্রিয় জাতিতে। তো ক্ষত্রিয়ের উপর রাগ ছিল, এবং ক্ষত্রিয়দের ধ্বংসকারী হিসেবে তাকে পাওয়া যাচ্ছে ইতিহাসে। যে মহাপদ্ম নন্দ ক্ষত্রিয়দের ধ্বংস করতে শুরু করে, মারতে শুরু করে। সর্বক্ষত্রিয় চেতা তিনি উপাধি ঐতিহাসিকরা তাকে দিচ্ছে, সর্বক্ষত্রিয় চেতা, অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে মহাপদ্ম নন্দ। এছাড়াও যে উপাধিগুলো, এখানে মেন উপাধিগুলো মনে রাখতে হবে। একরাট বা একছত্র সম্রাট, কোথাও সর্বক্ষত্রান্তক ক্ষত্রিয়দের হত্যাকারী বা সর্বক্ষত্রিয় ছেতা, কোথাও দ্বিতীয় পরশুরাম তাকে বলা হয়েছে। এই নন্দবংশ সম্পর্কে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হয় যে ভারতের ইতিহাসে প্রথম শূদ্র রাজবংশ বললে এই নন্দ বংশটাকেই বোঝাচ্ছে। আবশ্যক সূত্রে মহাপদ্মকে নাপিত দাস বা নাপিতের ভৃতও বলা হয়েছে। তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ, তিনি নাপিত ছিলেন, তিনি শূদ্র বংশের ছিলেন। তার যে উপাধিগুলো এখানে মনে রাখতে হবে। তো বলা হচ্ছে যে মহাপদ্ম নন্দের সন্তানরা মহাপদ্ম নন্দের পরে পরপর বসে, এবং লাস্ট তার ভিতরে কে কে ছিল আর কতটা ইতিহাসে আমরা প্রমাণ পাইনি। ধননন্দ হচ্ছে শেষ রাজা, মহাপদ্ম নন্দের সন্তান। তো ধননন্দ কিন্তু খুব শক্তিশালী রাজা ছিল, এবং তার সময় তার সামরিক বাহিনী কিন্তু অনেক বৃহৎ ছিল। তো মহাপদ্ম নন্দের সময় আমরা দেখবো যে গ্রিক বীর আলেকজান্ডার কিন্তু ভারত আসছে। আলেকজান্ডার আগমন, তার ইনফরমেশনটা কিন্তু আমরা দেখবো যে অনেক ঐতিহাসিক দেখেছে যে কৌটিল্য তাকে দিতে গেছিল, কৌটিল্যকে হেয় করে তাচ্ছিল্য করে তাকে দূর করে দিয়েছিল, অপমান করে তাড়িয়ে দিয়েছিল, যেটা কৌটিল্য ভালোভাবে নেননি। কৌটিল্য বলা হচ্ছে যে ফিরতে গিয়ে একজন বাচ্চাকে দেখলো, তাকে পরবর্তীতে লালন পালন মানুষ করে, ঠিক আছে, ধননন্দকে কি করছে, ধননন্দকে হটিয়ে দিচ্ছে সাম্রাজ্য থেকে। তো এই হচ্ছে, তারপর কে আসবে, তাহলে যার কথা আমরা বলছি সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো ধননন্দের সময় আমরা দেখবো যে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণ সমসাময়িক। তাহলে আলেকজান্ডারের সমসাময়িক ছিল ধননন্দ, এবং গ্রিকরা তাকে আগ্রামেস বা জান্দ্রামেস নাম দেন। ধননন্দের রাজত্বকালে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তো ভারত আক্রমণ গ্রিক বীর আলেকজান্ডারের সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। পুরুষ সঙ্গে যুদ্ধ হয়, হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে। যাই হোক, তো এরপর ধননন্দের দেখবো যে ক্ষত্রিয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ব্রাহ্মণ মন্ত্রী কৌটিল্যের সাহায্য নিয়ে শেষ রাজা নন্দবংশের ধননন্দকে পরাস্ত করছে, সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে দখল করে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করেন। তাহলে খুব সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি রেখেছি, যেগুলো না পড়লেই নয়, এগুলোই মনে রাখলে যথেষ্ট। ঠিক আছে, তো ধননন্দ তাহলে নন্দবংশের শেষ রাজা। তাহলে কোশ্চেন নাম্বার 11, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? আমরা কিন্তু ইতিহাস পরপর কিছু আলোচনা করলাম। আগের ক্লাস তোমরা হর্ষাঙ্ক বংশ এবং তার আগে ষোড়শ মহাজন পদ পড়েছো। আজকে আমরা শিশুনাগ নন্দ বংশ পড়ছি। এর পরবর্তী ক্লাস মৌর্য বংশ আলোচনা আমরা করব। নন্দ বংশের প্রতিষ্ঠাতা তাহলে মহাপদ্ম নন্দ, অপশন সি হবে। নন্দ বংশ কোন রাজ্যে শাসন করছিল? কোন রাজ্যে? অবন্তী, কোশল, মগধ, গান্ধার। নন্দ বংশ কোন রাজ্যে শাসন করত?
তাহলে সেখানে উত্তর কি হবে? মগধ হবে অবভিয়াসলি। মগধ এখানে অপশন করব আমরা, মগধেই তো পরপর চলে আসছে রাজাদের ইতিহাস, সাম্রাজ্যের ইতিহাস। গ্রিক ঐতিহাসিকদের মতে শেষ নন্দ রাজা কে? গ্রিক ঐতিহাসিকদের মতে শেষ নন্দ রাজা ধননন্দ। নন্দবংশ কোন বিষয়ে বিখ্যাত ছিল? অপশন এ ধর্মনীতি, অপশন বি সাহিত্য, অপশন সি শক্তিশালী সেনাবাহিনী, অপশন ডি শিল্পকলা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি নেব? নন্দবংশ বিখ্যাত ছিল তাদের শক্তিশালী সেনাবাহিনীতে। ধননন্দের সময় কিন্তু বৃহৎ সেনাবাহিনী ছিল নন্দবংশের। নন্দবংশের পতন ঘটে কার হাতে? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। নন্দবংশের পতন ঘটে কার হাতে? আলেকজান্ডার, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, অজাতশত্রু। উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্যর হাতে। চাণক্য কাকে সিংহাসনে বসান? চাণক্য কাকে সিংহাসনে বসান? উত্তর কি হবে? চাণক্য অর্থাৎ কৌটিল্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে বসাচ্ছেন সিংহাসনে। নন্দবংশের রাজধানী কোথায় ছিল? নন্দবংশের রাজধানী কোথায় ছিল? কোশ্চেন নাম্বার 17। নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 18। নন্দবংশের শাসকরা কোন শ্রেণীভুক্ত ছিলেন বলে মনে করা হয়? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? উত্তর হবে শূদ্র। নন্দবংশের শাসনকাল কোন শতকে? দেখো আবারও প্রশ্ন। তাহলে এটা আমরা 364 বিসি থেকে 324 বিসি পর্যন্ত পাচ্ছি। এটা আমরা বলতে পারি খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। 4র্থ মানে কি? 400 থেকে 300 বিসি, খ্রিস্টপূর্ব, ঠিক আছে, বিফোর খ্রিস্ট। কোশ্চেন নাম্বার 20। নন্দবংশের পর কোন বংশ ক্ষমতায় আসে? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। এটা আমরা পরের ক্লাসে অ্যান্সার করব এবং সেই বংশ থেকে আলোচনা করব। তো আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে TWS একাডেমি, TWS স্মার্ট দা ওয়ে অফ সলিউশন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং আমাদের অ্যাপ আছে TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু পেড কোর্সগুলো করাচ্ছি। আশা করি সেখানে বিভিন্ন পরীক্ষার দুর্দান্ত প্রস্তুতি দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো। তো আজকে সেশন এখানে এন্ড করলাম। সেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ক্লাসগুলো করতে থাকো। আশা করি অনেক অনেক হেল্প হবে। ওকে, আজকে সেশনটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই।